পলিটিক্যালি আমাদের ভারতবর্ষের অনেকগুলো ভাঙন করানোর চেষ্টা হচ্ছে এবং দুই বাংলার মধ্যেও ভাঙন করানোর চেষ্টা হচ্ছে দুটো দেশের মধ্যে। এগুলো সবই পলিটিক্স, কিন্তু হাজার চেষ্টা করলে হয়তো সে ভাঙন হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে আমি এবারে যখন গিয়েছিলাম আমি দেখলাম প্রত্যন্ত গ্রামগুলোতে, যেগুলো মুসলিম গ্রাম, যেগুলো যেই গ্রামগুলোর মধ্যে মুসলমানরাই আছে এখনো, সেখানে অনেক জায়গায় এখনো কিছু হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। কিরকম ভাবে পালন করা হয়? ধরো একটি শ্রাবণ মাসে মনসা পুজো, প্রত্যেক বাংলাদেশে এটা খুব প্রচলিত। পুরো শ্রাবণ মাস ধরে মনসা পুজো হয় এবং মনসার গান শ্রাবণ মাস ধরে গাওয়া হয়। প্রত্যেকটা ঘর যারা মনসা পুজো করে, এমন কিছু ময়মনসিংহ এবং গাজীপুর কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু গ্রাম আছে যারা মনসা পুজো করে, তারা প্রত্যেকেই মুসলমান এবং প্রত্যেকের ঘরে একটা করে মনসা ঘর, এবং তারা ওখানে জল দিচ্ছে, ফুল দিচ্ছে এবং ওই ঘট নিয়ে গিয়ে প্রত্যেক ওই 7খানা, যেখানে বেহুলা তার ভেলা ভাসিয়েছিল, 7খানা ঘাটে সেই ঘুরে 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 গিয়ে সেই সংক্রান্তির দিন গান হচ্ছে এবং বাবা না থাকলে ছেলে, ছেলে না থাকলে বাবা, বাড়ির পুরুষ মানুষরা সেই মনসা পুজো প্রত্যেকদিন তারা ফুল জল দিয়ে করছে। এই যে এত বছরের মুসলমান হয়েও এই যে এত বছরের একটা ট্র্যাডিশন, এটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটা প্র্যাকটিস অফ লাইফ। হিন্দুইজম হচ্ছে ইটস নট এ রিলিজিয়ন, ইট ইজ এ প্র্যাকটিস অফ লাইফ। তুমি না চাইলে তোমাকে গাছে জল দিতে হবে, তুমি না চাইলে তোমাকে বিড়ালকে খেতে দিতে হবে, তুমি না চাইলে তোমাকে ওই কাজগুলো করতে হবে। এই প্র্যাকটিস অফ লাইফটা ওদের অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কোনো ধরনের কোনো রকম ভাবে সম্ভব না সেটাকে ভেঙে দেওয়া। এত বছরের, হাজার হাজার বছরের ট্র্যাডিশনটা একদিনে কখনই কোনো সরকার এসে ভাঙতে পারে না। কিন্তু আমরা চাইব কি, আমাদের মধ্যে যে মেলবন্ধন, হিন্দু মুসলিম যে ইউনিটিটা, সেটা যেন সারা জীবন অক্ষত থাকে। এই যে কালচারাল ট্রানজাকশন, যেটা আমাদের এতদিন ধরে হয়ে এসছে এবং এখনো হচ্ছে, এই যে ওরা এখানে আসছে, আমার কাছে না শিখছে, ওটা একটা অন্যরকম ধরনের সংস্কৃতিকে আপন করে নিচ্ছে। আমি যখন ওখানে যাই তখন আমি ওদের ভাষায় কথা বলার চেষ্টা করি, আমি তখন ওদের অনুষ্ঠানগুলো, আচার অনুষ্ঠানগুলো মেনে নেওয়ার চেষ্টা করি। এবং এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো ধরনের ভাব বিভক্তি, যত রকমই সমস্যা আসুক না কেন, হবে না। এবং তার সব থেকে প্রধান অস্ত্র হচ্ছে কালচারালি যদি আমরা স্ট্রং হই। আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা কালচারালি উইক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা জানি না আমাদের নিজেদের কৃষ্টিটা আমরা ভুলে যাচ্ছি, আমাদের কৃষ্টি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের রুট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যদি রুটটা ধরি, আমাদের কোনোদিনও ভাব বিভক্তি হতে পারে না। আমি একটা গজলের উপরে যদি ভারতনাট্যম কম্পিটিশন করতে পারি, তাহলে কিন্তু এটা ব্রিজ বিটুইন দ্য টু কালচার্স। ইট ইজ নট অনলি আমার ইচ্ছা হল করে দিলাম তা না, আমার ইচ্ছা হয়ে গেল আমি করে দিলাম, আমি একটা ঠুমরির উপরে বললাম, সেটা নয়। দিস ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য টু কমিউনিটিস, দ্য টু কালচার্স, দ্য টু। একমাত্র আমরা আর্টিস্টরাই পারবো ইউনাইটেড হয়ে এই জিনিসটাকে বজায় রাখতে। এখানে আর্ট কখনো ধর্ম মানে না। একটা মুসলিম ছেলে মেয়ে বা একটা খ্রিস্টান ছেলে মেয়ে, তারও যতটা অধিকার আছে ভারতনাট্যম শেখার, কি কাথাক শেখার, কি ওড়িশি শেখার, একটা হিন্দুরও ততটাই অধিকার আছে। তো আমি মনে করছি এই যে কালচারাল ট্রানজাকশন, এই যে মানে আমি কিছু দিচ্ছি, তুমি আমার থেকে কিছু নিচ্ছ, আমি তোমার থেকে কিছু দিচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই যুগে এসে দাঁড়িয়ে। ওরা যে আজকে এখানে এসছে, আমি এর জন্য খুবই খুশি এবং আনন্দিত এবং আপ্লুত, এবং আমি চাই ওরা বারবার করে আসুক। যদি ওরা ভিসা পায় প্রত্যেকবারে, আমি জানি না কি সিচুয়েশন অ্যারাইজ করবে, সেখানে তো আমাদের কোনো হাত নেই, কারণ আমরা রাজা যুদ্ধ করে উলুঘাগড়ায় প্রাণ যায়।
কিন্তু আমি চাই প্রত্যেকবারে আসুক এবং এই ধরনের অনুষ্ঠান এবারে শুধু ওরা করেছে, আমি চাই দুটো মেলবন্ধন হয়ে এই অনুষ্ঠানগুলো এবং এটা আরো অনেক লাইটে হোক। এটা আমরা খুব ক্লোজ রোডের মধ্যে করছি, যেহেতু এবারে আমার সেই প্রফেশনটা ছিল না। কিন্তু নেক্সট টাইম আমি চাইবো এই অনুষ্ঠানটা অনেক বড় করে হবে। মিত্রা সুমাইয়া আইকন একটি নজরুল গীতের উপরে অনুষ্ঠান একটি পরিবেশন করবে। এটার কম্পোজিশন, ডান্স কম্পোজিশন অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড কোরিওগ্রাফি আমি ভেবেছিলাম বাংলাদেশের জন্যই, এবং এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে এই ধরনের কাজ করার ভবিষ্যতে। আপনারা দেখুন এবং কেমন লাগবে আপনাদের মতামত আমরা জানবো। সুপ্রিয়দা, দেখো কেমন লাগছে। চল, এটি একটি শরতের গান। এখানে কাজী নজরুল ইসলাম একটি শরতের আকাশের নিচে ভোরবেলা ঝিলের ধারে একটি সুন্দরী কিশোরী মেয়ের বর্ণনা দিয়েছে। তো দেখুন, আগে কাজী নজরুল ইসলাম এই ধরনের গানও লিখেছে যখন, তখন একাধারে শ্যামা সঙ্গীত লিখে গেছে, একাধারে কৃষ্ণের উপরে ভজনও লিখে গেছে। আর্ট ডাজন্ট হ্যাভ এনি রিলিজিয়ন, আর্ট ডাজন্ট হ্যাভ এনি কাস্ট এন্ড ক্রিড। এটা আমাদের আর্টিস্টরা বারবার করে প্রমাণ করে দিয়ে গেছে। নেক্সট ভোরের ঝিলের জলেটা আপনারা দেখে আপনারা এটা কেমন লাগলো না লাগলো আপনাদের মতামত আমি জানি। চলো।
জল ঢাল খাও, জল দিয়ে জল ঢাল। সামনে দিয়ে এসো, সামনে দিয়ে এসো। ওখানে বসো, ওখানে বসো। ভয় আমার ভয় সবসময় যথেষ্ট থাকে। আমি থাকতে যান না স্যার ঢাকায়, রোজ পাইবো আপনাদের। যাই হোক, তো এটা আমাদের শুরু, এই পথ চলাটা। এই মারগামটা পুরো আমরা বাংলায় সেট করছি, কারণ যেই ভাষা এবং যেই সংস্কৃতির সাথে ওরা কারণ এটা আমি আমার গুরুর থেকে শিখেছি, প্রফেসর শ্রীচন্দ্র স্যার। উনি আল্লাহর ওপরে একটি বান্নাম কনস্ট্রাক্ট করেছিলেন। সে অসাধারণ তার মিউজিক, ভৈরবী রাগের ওপরে অসাধারণ তার, কারণ উনি শুরু করেছিলেন পুরোটা আজান দিয়ে। এই যে সবকিছু নিয়ে যে আমার যে আর্ট ফর্মটা, মানে আমি ভারতনাট্যম করি মানে আমি কোনো কিছু কন্টেম্পোরাইজ করতে পারবো না। এটা আমার আমি মনে করি এটা আমার আর্টিস্টিক ভ্যালুকে ডিটোরিয়েট করে। আমাকে যদি একটা বলিউডের গান দেওয়া হয়, আমি মনে করি সেটা আমি ভারতনাট্যমাইজ করতে পারবো। তো ইনফ্যাক্ট মিউজিক কিন্তু এআর রহমান এত কিছু সৃষ্টি করেছেন। এআর রহমান কিন্তু প্রত্যেকটা কার্নাটিক এবং আমাদের হিন্দুস্তানি রাগগুলো ভুলে খেয়েছে, তাল কিন্তু ভুলে খাওয়া। ওই জন্যই উনি নীলাম্বাড়িতে ইয়ে হাসিবা দিয়া ক্রিয়েট করতে পেরেছেন। আমরা জানি না ওটা নীলাম্বাড়ি না, কারণ আমরা সেটা নিয়ে কোনো ভাবিনি, সেটা নিয়ে কোনো রিসার্চ করিনি, আমরা শুধু গানটাই শুনেছি। কিন্তু ওনার যে গানের যে প্যাটার্ন, একটা ধিমে তালে হচ্ছে বলে একটা স্পার্ক জ্বলে উঠবে। এই যে ওনার যে এই ঘরানাটা, এই ঘরানাটা কিন্তু তখনই বোঝা যাবে যখন আমরা একটা জিনিস নিয়ে পড়াশোনা করি। আমি মনে করি যে বাংলা বা হিন্দি বা তামিল বা উর্দু, দ্যাট ডাজন্ট ম্যাটার। ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট মানে ল্যাঙ্গুয়েজ ক্যানট বি আ বেরিয়ার। ল্যাঙ্গুয়েজ ইজ আ ওয়েপন টু অ্যাটাক। অ্যাটাক মানে আমি ওই সেন্সে অ্যাটাক বলছি না, মানুষের মনকে ছুঁতে হবে। আমি আমার নাচ দিয়েই কিন্তু আমার আর্ট ফর্ম যেটা আমি শিখেছি সেটা দিয়ে আমি মানুষের মন ছুঁতে পারি, যদি আমার সেই ইন্টেলেক্ট থাকে। নাচটা আর এখন ভারতনাট্যম নাচটা এখন তামিলনাড়ু 4 গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমি বলতে পারি আমাদের বরানগরে প্রত্যেক মানে গলিতে গলিতে নাচ স্কুল, যারা আমার আন্টি মানে আমার প্রথম গুরু ভাগ্যমণি কুট্টির ওই 7-8টা আইটেম নিয়ে তাদের সংসার চলছে এখন। ওই রামায়ণ, ওই নিন্দাময়ম বারনাম, আর ওই ওখানে বলো আমাদের যে এ আছে বেনুগানানি শব্দম, আর ওই কৃষ্ণালারিপু আর ওই সাবরি দাসকরম, ওই দিয়ে এখনো, আর চেঞ্জিলানা বা পারস্তিলানা, ওই দিয়ে এখনো সংসার চলছে। তো আমি মনে করছি যে গুরুরা একটা পথ দেখিয়ে যায়। গুরুরা বলবো এটা হচ্ছে মারগামটা এইভাবে তৈরি হয়। একটা আলারিপু হয়, একটা পুষ্পাঞ্জলি হয়, একটা আলারিপু হয়, জ্যোতিষপরমে একটা শব্দম হয়, একটা পাদম হয়, একটা তিলানা হয়। এটা ওনারা পথটা দেখিয়ে দিয়ে গেছে। কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের ওইটা নিয়ে বসে থাকলে চলবে না। ওটা হচ্ছে একটা এক্সাম্পল, একটা লেজেন্ডারি কাজ, ওটা হচ্ছে একটা অ্যাসেট। ওই অ্যাসেটটা থেকে আমার একটা সোনার হার আছে, আমি ওইখান থেকে ইমিটেট করে একটা সোনার হার বানাতে পারি, কিন্তু ডিজাইনটা কিন্তু আমাকে পাল্টাতেই হবে। যুগের সাথে সাথে কিন্তু আমার ডিজাইনিংটা চেঞ্জ করতে হবে। লাস্ট ওদের প্রেজেন্টেশন, এই যে তিলানা দিয়ে ও শেষ করবে, নিত্রা করবে। এই তিলানাটা মালকোসের উপরে। এটা একটা নর্থ ইন্ডিয়ান মিউজিক, নর্থ ইন্ডিয়ান রাগ, যেটা আমাদের সাউথের হিন্দোলাম হয়ে যায়। আমি ইচ্ছা করে হিন্দোলাম করিনি, কারণ হিন্দোলামে প্রচুর তিলানা আছে। আমি ইচ্ছা করে এটা মালকোসে করেছি, কারণ এটাও একটা ব্রিজ বিটুইন দ্য নর্থ ইন্ডিয়ান অ্যান্ড দ্য সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স। নেক্সট প্রেজেন্টেশন মালকোস তিলানা। এটা দেবী দুর্গার উপরে সাহিত্যমটা আছে, ছোট সাহিত্যম একটা, এবং এটি মিউজিক কম্পোজিশন করেছে স্বাতি আপনানাথন, আর ডান্স কম্পোজিশন আর তাল কম্পোজিশন আমার। তো ও এখন করতে পারবে। মালকোস তিলানাটা আমরা করি, দেখি, দেখার পরে আপনাদের আমি রিকোয়েস্ট করবো, ওদের যদি আপনারা তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, ওদের কিভাবে এরকম মতামত, শুধু এই প্রোগ্রামটা করে না, ওদের নাচ শিখে, ভারতনাট্যম নাচটা ওদের দেশে কিভাবে কি প্রচলন আছে, বা ওরা কিভাবে এটা নিয়ে স্ট্রাগল করছে, ওদেরও তো একটা স্ট্রাগল আছে।
সেটা তোমরা করতে পারো। শুধু আমরা 5 মিনিটের একটা ব্রেক দেবো, সেই ব্রেকে আমরা একটুখানি জলের ব্যবস্থা করি, কিছুই না, একটু মিষ্টির ব্যবস্থা করেছি। আগে আমরা তেলানাটা দেখি, তেলানাটা দেখে তারপর আমরা দেখছি। Thank you.
তোমরা যদি কেউ ওরা একদিনে বসুক, তোমরা যদি কেউ কোনো ওদের প্রশ্ন করতে চাও, প্রশ্ন মানে ওদের মতামত, ওরা কিরকম কিভাবে ওদের লাইফস্টাইল, ওরা কতটা প্র্যাকটিস করে, ওরা কিভাবে ওরা নাম্বারের কাছে না কেন ওরা শিখছে, কিসের জন্য শিখছে, সেটা যদি তোমরা প্রশ্ন করতে চাও তোমরা করতে পারবে। জানি যে নাচটা মুসলিম ধর্ম থেকে অনেকটা, তাও যেহেতু এটা রেসপেক্ট করি আর আমাদের যেহেতু একটা ইচ্ছা যে না আমরা করবো, তো ওইখান থেকে না মানে মন থেকে আসে রেসপেক্টটা। যেহেতু আমাদের ধর্মেই বলা হয়েছে যে প্রত্যেকটা ডিফারেন্ট ধর্মকে তোমরা সেম ভাবে রেসপেক্ট করে যেহেতু তোমার নিজের ধর্মকে করো, তো ওইখান থেকে বলবো যে আমি যখন করি নাচটা করি, আমি তখন নটরাজকে, মহাদেবকে নিজের ভিতরে যত ভক্তি আছে পুরোটা দেওয়ার চেষ্টা করি। কারণ আমি না দিলে সে আমাকে ওই ফিডব্যাকটা দিবে না, যদি আমি তাকে ওই প্রপার রেসপেক্টটা না করি। বিকাশের প্রশ্ন নেই, সবার লাস্টেই বলি, না কেন বেশি কথা বলি নাকি তুমি প্রশ্ন করো। যেটা বলা হচ্ছে যে নাচ নিয়ে তো বলার স্পর্ধাই নেই, এত ছোট একটা ভিন্ন জায়গা, মানে জায়গাটা আমাদের সত্যি কথা বলতে আলাদা নয়। আমরা তো আলাদা হয়েছি রাজনীতির কারণবশত, কিন্তু আমাদের সত্যি কথা বলতে টান অনুভূতিটা এক। সেটা আমরা ফিল করেছি আমাদের ক্লাসে, এবং আমরা প্রোগ্রাম দেখতে গেছি, মনে হয়নি কোনোভাবে এক্সপেক্ট দেওয়া থেকে ইভেন ভালো মানুষ না হলে আর্ট অ্যান্ড কালচারকে ধারণ করা যায় না, যেটা ছোট থেকে শিখেছি এবং বিশেষ করে এখন যেটা শিখছে আমাদের টিচার শ্রী সম্রাট দত্তের কাছ থেকে। তো সেটা রিয়ালাইজ করতে পারলাম, আগেও পেরেছি, এখনো পারছি তোমাদের নাচ দেখে। এতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলে অবশ্যই অন্তঃশুদ্ধি না থাকলে অঙ্গশুদ্ধি হয় না, অঙ্গশুদ্ধি না থাকলে তো ধারণই করা যায় না। তো এটা বলবো যে আমি তো ভীষণই ফাঁকিবাজ, তো আমাকে একটু যদি টিপস দেওয়া যায় যে কিভাবে তোমরা এত ছোট হয়েও এই জিনিসগুলোকে এত প্রপার ভাবে করবে। তোমরা তো টিচারকে পাও না, ইভেন আমাদের কিন্তু অনেকটা, বিশেষ করে আমি আমার দিক থেকে বলবো, টিচারকে যদি না পাই মাসে 2-3 দিন আমার প্যালপিটেশন ছুটে যায়, আমার নাচটা শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, এরকম একটা ফিলিংস আজকে আমি শেয়ার করতে বাধ্য হলাম। তো এইটাকে ওভারকাম কি করে করবো? তোমরা তো টিচারকে পাওই না, তো এটা আমাকে একটু প্লিজ গাইড করো। সম্রাট স্যার যে বললো উনি ঢাকায় গেলে আমরা বিসি স্যার থেকে যান, 6 মাসের জন্য আসে, স্যার 1 বছরের জন্য থেকে যান, 6 মাস আপনি আমাদেরকে বাংলাদেশে সময় দেন, 6 মাস এখানে সময় দেন, এটা করে বলি স্যারকে। কিন্তু সত্যি অর্থে তোমরা অনেক লাকি, তোমরা উইকলি এভরিডে করে পাচ্ছ সম্রাট স্যারকে। আমরাও এটা হয়তো বা বছরে 2 থেকে 3 বার, ম্যাক্সিমাম 3 বার স্যার আসে, মানে 2 বার। তো তোমরা অ্যাকচুয়ালি অনেক লাকি। এখন যেটা আমরা করি, অ্যাকচুয়ালি আমি দাদার প্রসঙ্গ থেকে একটা কথা বলি, গড 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 আমি সবাইকে এক করে বললাম গড ইজ আ ক্রিয়েটর। উনি ক্রিয়েট করেছে পুরো ইউনিভার্স, সান, মুন, মাউন্টেন্স, এভরিথিং, রিভার। অ্যাজ অ্যান আর্টিস্ট, if I can create something, I feel closer to God. So like as God has created us. আমি যদি একটা ছোট্ট গানে একটা ছোট্ট কোরিওগ্রাফি বসাতে পারি, I feel closer to God. Not in a sense I feel superior to God না, but I feel closer to God. যে God একটা ক্রিয়েটার, God is also an artist, আমিও একটা আর্টিস্ট। সো ওই সেন্স থেকে যখন আমি নিজে কিছু একটা কোরিওগ্রাফ করি বা নাচি, I feel really happy and I feel really close to Almighty. আমি Almighty সবাইকে বলছি না, at the end of the day একটা সুপ্রিম পাওয়ার, আমি সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্টেড ফিল। সো ওইখান থেকে এই জিনিসটা আসে, আমি বলবো এটাই। কোনো সময় এটা ফিল হয় না যে আমি তো টিচারকে সেভাবে পেলাম না, তাহলে আমার নাচটা কি হবে, আমার নাচটাকে আমি কি করে, আমার হয়তো প্র্যাকটিস মনে হয় যে আরো ইমপ্রুভমেন্ট দরকার, তো সেইগুলোকে কি করে ওভারকাম করা যায়? এবং টিচারকে তো পাওয়াই যায় না, মানে তোমাদের তো আলাদাই বিষয়, তো সেইগুলোকে কি করে ব্যালেন্স করো? মানে আই থিঙ্ক থিঙ্কিং প্রসিডিউরের সাথে তো ডান্সটা একটা রিলেটেড, তো সেইটাকে কি করে ব্যালেন্স করো সেটা আমার খুব জানার খুব ইচ্ছে। তোমরা অনেক ছোট, হাইলি ম্যাচিওর ডান্সের দিক থেকে, এবং তোমাদের অ্যাপিয়ারেন্স, এবং আমি তো পার্সোনালি খুব মানে অনেকটা মিশেছি, সেটা আমি ফিল করেছি।
তো ওইটা যদি আমাকে একটুখানি বলা যায় টেকনিক। অ্যাকচুয়ালি না টেকনিক নেই, সম্রাট স্যারের ছায়াটা মাথার উপরে আছে, তো ওইখানে ওই আমরা ওই ছায়াতেই আছি। আর স্যারের বকাগুলো মাথার মধ্যে এমন ভাবে সেট হয়ে গিয়েছে যে ভুল করলেই আবার কানের মধ্যে বাজে গেছে স্যার এরকম কিছু একটা বলছে। তার থেকেও বড় কথা, স্যার সবসময় বলে যে তুমি মন থেকে জিনিসটা ফিল করো। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের মনকে বুঝাতে পারবে যে তোমার যে জায়গাটাতে ভুল হচ্ছে, তোমার বডির এই জায়গাটা ঠিক হচ্ছে না, তুমি তোমার মনের মধ্যে না নিবে, ততক্ষণ তুমি তোমার বডিতে আনতে পারবে না। আমি অলওয়েজ এই কথাটা মানে সবসময় মাথায় রেখে, না স্যার বলেছে আগে নিজের মনকে ফিল করাই, আগে নিজেকে বুঝে যে আমার এই জায়গাটা হচ্ছে না, তখন নিজে আমার বডিকে ফিল করাতে পারবো। মাথায় থাকলো আমাদের পার্সোনালি অনেক আমরা তো অনেকটা কাছে পাই এবং অনেকটা বেশি করে আমরা মানে যেহেতু দাদা অনেকটা বেশি করে বলে অতটা আমরা হয়তো ধারণ করতে পারি, কিন্তু এই লাইনটা কিন্তু আমি পার্সোনালি এখন তোমার প্রসঙ্গ নিয়ে একটা কথা আমি বলি, তুমি প্রশ্নটা সঠিক প্রশ্ন করেছো। ব্যাপারটা হচ্ছে এখন সময়টা এমন একটা সময় এসছে, এরা এখন পড়াশোনা করছে, হ্যাঁ, ওরা এখন একটা স্টুডেন্ট লাইফে আছে, তোমাদের ওই স্টেজটা পেরিয়েছে, তোমাদের আবার একটা অন্য ধরনের স্ট্রাগল, একটা সংসারের স্ট্রাগল, একটা ফ্যামিলি স্ট্রাগল, একটা মানে বাচ্চা হাজবেন্ড, এটার একটা স্ট্রাগল। এবারে ওই পড়াশোনার মধ্যে যখন ওরা ঢুকে যায় তখন কিন্তু ওরা নাচটা থেকে অনেক কিছুটা ডিট্যাচ করে থাকে, ওদের পরীক্ষা, ওদের সবকিছু, তখন এইটা ওদের এখন জাস্ট শুরু, মানে এটা হচ্ছে ওদের ইনিশিয়াল স্টেজ। এই ইনিশিয়াল স্টেজ থেকে যখন ওরা এই প্রাইমারি স্টেজ থেকে যখন ওরা ম্যাচিউর স্টেজে আসবে, তখন তোমার এই মানসিকতাটা ওরা বুঝতে পারবে। তুমি যেটা কি প্রশ্নটা করতে চাইছো অ্যাকচুয়ালি, এখন ওটা রিয়েলাইজ করবে না। এখন ওরা স্যার আসছে, স্যারের কাছে নতুন কিছু শিখবো, এই আনন্দটা নিয়ে ওরা বেঁচে আছে আর কি, বুঝতে পারছো? কিন্তু এই যে ডিট্যাচমেন্টটা তোমার যে ডিপ্রেশনটা ক্রিয়েট হয় মানসিকভাবে, সেটা ওদের হতে আরো অনেক সময় লাগে, বুঝতে পারছো তো? এবার তখন ওদের এইগুলো এই টাইমটা, এই যে শেখার টাইমটা, তখন ওদের নস্টালজিয়া হয়ে যাবে। স্যার বাড়িতে যেতাম, ইন্ডিয়া এসেছিলাম, এসে ওখানে শিখতাম, আর করে তখন আগে তোমার ওই স্টেজটা আসতে হবে, সেই স্টেজটা এসে তবেই ওরা ফিল করতে হবে। যেমন আমি বলছি, তুমি যখন বলছো যে আমরা তো সবসময় পাচ্ছি, তাও আমার মনে হচ্ছে দুদিন না পেলে কিছু না। এই যে তনুষ্কা, আমি মানে করেই বলছি, তনুষ্কা অনুষ্কা এই দুজন, আমি আয়ুষীর নামটা বলবো না, তার কারণ আয়ুষী করে না বলেই বলছি আর কি। তনুষ্কা অনুষ্কা কিন্তু আমি না থাকলেও ওরা যে বাড়িতে প্র্যাকটিস করছে, ভুল প্র্যাকটিস করুক ঠিক প্র্যাকটিস করুক, প্র্যাকটিসটা কিন্তু ওরা বাড়িতে বজায় রাখে, সেটা ওদের নাচে প্রকাশ পায়, সেটা কিন্তু আমাকে বলতে লাগে না, বুঝতে পেরেছো? অনেক সময় সেটা প্র্যাকটিসটা ভুল হয়ে যায়, কিন্তু এই প্রবণতাটা ওদের মধ্যে আছে, ওরা কিন্তু বাড়িতে ওটা কন্টিনিউয়াসলি করে পরের দিন আমার সামনে সঠিক যতক্ষণের মতো দেখাতে পারবে, ওদের কিন্তু মনে শান্তি পায়। এবং এই মানসিকতাটা কিন্তু আমার ছিল ছোটবেলায়। ওরা কিন্তু অন্য কিছুতে ইনভলভ থাকে না, ওরা ওইটুকুনিতেই ইনভলভ থাকে এবং থেকে ওটা কিন্তু ওরা আমার দেখানোর সামনেই করে। কিন্তু আয়ুষী ইজ এ ভেরি গুড ডান্সার, সেম ওরা কিন্তু সেম ব্যাচে আছে, কিন্তু আয়ুষী কিন্তু সেটা করে না। আয়ুষী যতটুকু দরকার, আয়ুষী ব্রেন সাংঘাতিক শার্প, আয়ুষী পাট করে তুলে না, ও ভাবে যে আমি একদম স্যারের সামনে স্টেজে মেকআপ করে দেবো, বুঝতে পেরেছো ডিফারেন্সটা এখানে। আর ওরা কিন্তু কন্টিনিউ, ওদের ব্রেনও ভালো, কিন্তু ওরা কি করবে, ওরা ওটাকে আরো ওই ব্রেন ভালো এবং ওদের নিজেদের অসাবসা দুটো মিশিয়ে একটা নতুন কিছু আমার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে। তাই ওদের ওই ব্যাচের মধ্যে কিন্তু দেখো কত ভেরিয়েশন। আবার শ্রীলেখা শালিনী যখন শুরু করেছিল তখন ওরা সিরিয়াস ছিল না নাচে, ওরা এখানে নাচ করতো, ওখানে নাচ করতো, সেখানে নাচ করতো, ওরা এই নাচটার যে ডেপথটা সেটা বুঝতে পারেনি। কিন্তু এখন ওরা এমন একটা স্টেজে এসছে, একটা ম্যাচিউর, মানে কিছুটা ওরা ম্যাচিউর হয়েছে, এখন ওরা বুঝতে পেরেছে যে এতদিন আমরা কি শিখেছি। এখন কিন্তু ওরা আবার ওই পাঁচটাতে আস্তে আস্তে করে ঢোকার চেষ্টা করছে এবং কিছুটা ঢুকেওছে। এটা ওদের একটা লং জার্নি টু গো। তো এটা ডিপেন্ড করছে, এটা পুরোপুরি ডিপেন্ড করছে ম্যাচিউরিটি অ্যান্ড কার মানুষের বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটি আসে এবং মানুষের বয়সের সাথে একটা লাইফস্টাইল চেঞ্জ হয়, চেঞ্জেস অফ লাইফস্টাইল হয়, এটার উপরে পুরোটা ডিপেন্ড করছে, বুঝতে পারছো? আর এই যে তোমাদের এই যে অনুষ্কা আয়ুষী, কিছু প্রশ্ন থাকলে করো, ইচ্ছা প্রশ্ন থাকলে চলবে না। আমি করব। আমার যেটা বলার, মানে
বাংলাদেশে ভরতনাট্যম মানে অ্যাকচুয়ালি কালচারটা তো পুরোটাই আলাদা, তো ওখানে তোমাদের অ্যাকসেপ্টেন্সিটা কি? মানে এটা তো একদম সম্পূর্ণ গড নিয়ে কথা হচ্ছে, তো আলাদা একটা বুঝতে পারলাম, কিন্তু তোমরা ওখানে প্রেজেন্ট করো কিভাবে? ওখানে যখন তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে তখন তো তোমাদেরকে নটরাজ, গণেশ বা যাই হোক না কেন আমাদের বিভিন্ন দেবতাদের অনুযায়ী আমরা প্রেজেন্ট করছি, তো ওখানকার মানুষরা কতটা নেয়, এই নাচটাকে কতটা নেবে বা নেয়, কিভাবে তোমরা প্রেজেন্ট করছো? অ্যাকচুয়ালি আই থিঙ্ক মিডিয়া বা ওই সব কারণে এই ব্যাপারে একটা মানে নেগেটিভ একটা পয়েন্ট অফ ভিউ আছে, বাট অ্যাকচুয়ালি ইটস নট ট্রু। বাংলাদেশের ক্লাসিক্যাল আর্ট ফর্মস নাটক, কাথক, ওড়িশি সব কিছুরই অ্যাকসেপ্টেন্সিটা আছে, বাট আমি কিভাবে বলি, এখন তোমাদের ক্ষেত্রে দে আর গড, রাইট? বাট আমাদের মানে আমাদের বাংলাদেশের অডিয়েন্সের জন্য দিজ আর ক্যারেক্টার্স, রাইট? এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর ক্যারেক্টার্স, তাই না? সো অ্যাজ ওটাকে অ্যাজ এ ক্যারেক্টারই ওরা দেখছে, ওরা এভাবে ভেবে নিচ্ছে না যে ও মাই গড। এক্স্যাক্টলি, তুমি যখন প্রেজেন্ট করছো তো অডিয়েন্স হিসেবে আমি যখন দেখছি আল্লাহকে দেখছে না, গড দেখছে, ও প্রেজেন্ট করছে, এই রিঅ্যাকশনটা আমি এটাই একটা ক্যারেক্টার হিসাবে দেখছে। এখন মনে করো তুমি রোমিও জুলিয়েট করলে, এখন রোমিও ইজ অলসো ক্যারেক্টার, জুলিয়েট ইজ অলসো ক্যারেক্টার, ওভাবে নাগারাজা ইজ আ ক্যারেক্টার, সরস্বতী ইজ আ ক্যারেক্টার, দুর্গা ইজ আ সিম্বল, এন্ড এতে মানে সবগুলো তো দেখো যেরকম রাধাকৃষ্ণ ক্যারেক্টার। আর অ্যাকচুয়ালি বাংলা কালচারের সাথে না এগুলো মিশে গিয়েছে, বিকজ রিলিজিয়ন একটা, কালচার একটা, বাংলাদেশি কালচার কিন্তু এটাই, মানে বাংলাদেশি যে রূপ, আমাদের যে হেরিটেজ রূপ, এভরিথিং এগুলো জড়িত আছে আমাদের রিলিজিয়নের ক্ষেত্রে, রিলিজিয়ন কালচারের ক্ষেত্রে কালচার। এই জিনিসটা আই উড সে অনেক আগে বাংলাদেশে এই জিনিসটা আরো অনেক ভালো ছিল, এখন পলিটিক্যাল ইস্যুসের জন্য অনেক একটু হয়েছে, বাট মানে আমিও যখন ছোট ছিলাম, তুমি বাংলাদেশে একটা ফোক গানও যদি শোনো, তার মতো রাধা বইরান শাড়ি তাতে কৃষ্ণ নাম লেখা দেখি জলে ঢেউ দিও না বোধেউ, সবকিছুর সাথে রিলেটেড, এটা পার্ট অফ লাইফ, এটা তুমি আলাদা করতে পারো। সাদা ধুতি, এগুলো সব কৃষ্ণ রাধার সাথে আসছে। কিন্তু আরেকটা কথা কি, সবসময় যে আমরা গডকে ক্যারেক্টার হিসেবে ধরি তাও না, কিন্তু আমরা যদি সবসময় গডকে ক্যারেক্টার হিসেবেই নিই, তাহলে ওই এক্সপ্রেশন গুলো বা নিজের থেকে আমরা যে প্রত্যেকটা স্টোরি যে ভাবাটা আমরা দেখাই, ওটা কিন্তু প্রেজেন্ট করতে পারি না যদি শুধু ক্যারেক্টার হিসেবেই ধরি। বুঝতে পেরেছেন? নিজেদের ক্ষেত্রে ইউ হ্যাভ আমাদের অডিয়েন্সের কথা বলছি, গডকে যদি আমি ফিল না করতে পারি, আমি সেটা দর্শককে দেখাতে পারবো না, বোঝাতে পারবো না। সো আর্টিস্টদের জন্য যারা নাকি অ্যাকচুয়ালি আর্ট ফর্মটাকে ভালোবাসে বা নাচটাকে ভালোবাসে, তাদের জন্য গড জাস্ট কোনো ক্যারেক্টার না, ওইটা গডই, তাদের ঈশ্বর। আমরা যদি ঈশ্বরকে ফিল না করতে পারি, আমরা প্রেজেন্ট করতে পারবো না দর্শকের সামনে। হ্যাঁ, অডিয়েন্সের সামনে হয়তো সেটা শুধু ক্যারেক্টার, বাট আর্টিস্টদের জন্য এটা ক্যারেক্টার না, গড গডই, ঈশ্বর ঈশ্বরই। আমরা যদি ঈশ্বরকে ওইভাবে মানে উপর করে না দেখতে পারি, ফিল না করতে পারি, আমরা নাচের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারবো না। বাংলাদেশের পুরন ঢাকায় এখনো কিছু অঞ্চল এরিয়াতে এখনো মন্দির মসজিদ এরকম, এখানে মসজিদ এখানে মন্দির এরকম এখনো অঞ্চল আছে পুরান ঢাকায়। আগে আরো অনেক ছিল, এখন আই থিঙ্ক এই পলিটিক্যাল ইস্যুস এন্ড এভরিথিং একটা মেসাকার হচ্ছে, আশা করি এটা কিছুদিন মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো আছে, আর ওই ইউনিটিটা আমাদের মধ্যে এখনো আছে। আর আর্টিস্টদের মধ্যে না এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ভাগাভাগিটা হয় না, কিন্তু নর্মাল যে মানুষগুলো তাদের মধ্যে তারাই হচ্ছে এই মেইন প্রবলেম গুলো ক্রিয়েট করে, যেটা ও হিন্দু, ওর সাথে না, আর্টিস্টের মধ্যে জিনিসগুলো নাই, একদমই নেই, যার জন্য আমরা এখনো মানে সব ধর্মের মানুষদের আপন করতে পারি, যেটা নর্মাল মানুষ পারে না। আর পলিটিক্যাল ইস্যুর জন্য তো ডেফিনেটলি লাইক সবকিছু থেকে ডিটাচ, মারামারি, একজনের নিয়ে আরেকজনের যা তার কথা, মানে যা ইচ্ছে তাই হচ্ছে। আমাদের সঙ্গে আজকে ইসলাম ধর্মাবলম্বী একজন আছে,
হ্যাঁ, এবার ওর কিছু মতামত জিজ্ঞাসা করতাম দাদা, আমি না এরা সব যেহেতু স্টুডেন্ট ডান্স থেকে বিলং করতে পারো। আমার একটা জিজ্ঞাসা করার মানে মনে হলো, তাই জিজ্ঞাসা করছি। এখন বাংলাদেশের মধ্যে থাকো, যেহেতু আমি মুসলিম কমিউনিটি থেকে বিলং করি, তোমাদেরই মতো সবারই মতো আমি জানি একটা মুসলিম ফ্যামিলির মধ্যে ডান্সটা কিরকম ভাবে দেখা হয় এবং যেভাবে তোমরা পারফর্ম করলে আমাদের বাড়িরও অনেক লোক আছে যদি এইভাবে দেখে নেয় যে মুসলিম ফ্যামিলি যারা এইভাবে ডান্স পারফর্ম করছে তাহলে তো যাকে বলে আকাশের চাল ভেঙে মাথায় ইট পড়ে যাবে, জাহান্নামী বলে। জাহান্নামী বলে, একদম। তোমাদের ক্ষেত্রে এই ডিফিকাল্টিটা কিভাবে ওভারকাম করেছো, ফ্যামিলিকে কিভাবে কনভিন্স করা যায়? এটা ফুল ক্রেডিট দিব বাবা মাকে। বাবা মা যদি ফুল সাপোর্টটা না দিত আজকে এই জায়গায় এসে পৌঁছাতাম না। আর আমাদের মানে বাংলাদেশের মুসলিম ফ্যামিলিগুলোতে হয় কি যে নাচ করা মানে ওরা বলবে যে পাপ করছে, জাহান্নামে যাবে। আমার পুরো মানে যদি বলি ফুল ফ্যামিলি, দাদু বাড়ি নানু বাড়ি ফুল ফ্যামিলি, একটা মানুষ আমাকে দেখতে পারে না একমাত্র নাচ করি বলে। আর আজকে এখানে পৌঁছেছি আমি একমাত্র বাবা মার জন্য আর লুকা খালার জন্য। অশেষ কন্ট্রিবিউশন তোমাদের রিয়েলি অ্যাপ্রিশিয়েট করা দরকার। অ্যাকচুয়ালি তোমাদেরকেই দেখা দরকার। আমি অ্যাজ এ ইসলাম থেকে আমি বলছি না, যে কোনো কালচার যে কোনো মানুষ এই যে এক্সপোজারটা তোমাদের ফ্যামিলি থেকে দিয়েছে, অ্যাকচুয়ালি তোমরা তো লাভ বাই চান্স ওনাদের কাছে চলে গেছো। তোমরা তো জানতে না যে আল্লাহ বা ভগবান বা দেবতা এসে তোমাদের ওদের বাড়িতে প্রাণ করে দিয়েছে, তোমরা জানতে না। তোমরা দেখলে তোমাদের এক্সপোজার দিয়েছে ওনারা, ওনাদের জন্য অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। ঠিক আছে, ওনাদের কাছে থ্যাঙ্কফুল থাকা দরকার যে তোমাদেরকে এক্সপোজারটা দিয়েছে। আমিও জানি আমি এখানকার পশ্চিমবাংলার, বাট আমি জানি এই এক্সপোজারটা আমাদের কমিউনিটির মধ্যে কতটা বেশি দরকার, অনেক দরকার। তোমার ফ্যামিলি তাদের জন্য একটু সব অনেক ধর্মেই আছে মেয়েদেরকে কিভাবে আটকে দেওয়া হয়, শুধুমাত্র ওদের ধর্মে নয়, মানে শুধু স্পেসিফিক এই ধর্মটাকে উল্লেখ করে যে ওরা এই ধর্মে আছে বলেই ওদেরকে সাপোর্ট করা হয় না, কারণ নট অনলি দ্যাট, বাট এটা কিন্তু সমস্ত ধর্মের অনেক অনেক ফ্যামিলিতেই আছে। মানে মেয়েরা কেন নাচবে এবং মেয়েদের ছেলেরা কেন, বিশেষ করে মেয়েদের থেকে ছেলেদের স্ট্রাগল অনেকটা বেশি। এই ধরনের অনুষ্ঠান আমরা আবার অর্গানাইজ করবো, এটা ক্লোজ ডোরের মধ্যে হয়েছে এবং এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা দুই বাংলা সমন্বয়। আর এটা অনেকটা সোশ্যাল আমাদের অ্যাওয়ারনেসেরও একটা প্রোগ্রাম। তো আমার ইচ্ছা আছে পরের বার যখন করবো তখন তোমরাও এর মধ্যে অংশগ্রহণ করবে, আমার এখানকার স্টুডেন্টরা এবং ওরাও করবে, এবং ওদের সাথে যদি আরো কেউ আসে তারা একসাথে করবে, ওদের একটা পার্ট থাকবে, তোমাদের একটা পার্ট থাকবে, যাতে ওই সমন্বয়টা আমরা বেশি করে তুলে ধরতে পারি। তোমাদের আর কিছু বলার আছে, কেমন লাগলো অনুষ্ঠান করে? ওদের কোনো প্রশ্ন নেই? তাহলে প্রশ্ন নেই, সেটা বলো কি হলো? আচ্ছা, আমি একটা অনুষ্ঠানটা সামনে এসো। আমি একটা বলতে চাই তোমরা যেহেতু বাংলাদেশ থেকে এইখানে এসে করতে চাও, এবার তোমাদের যে পরিবার থেকে এখানে পাঠানো, যে সেখানে ইন্ডিয়ায় গিয়ে কেমন হতে পারে, স্যার তোমাদেরকে ওখানে গিয়ে করাচ্ছে সম্পূর্ণ, কিন্তু স্যারের যে ব্যাকগ্রাউন্ডটা, মানে স্যারের এখানে এসে শিখলে তোমরা যে একটা অন্য কমিউনিটি, মানে একটা অন্য ধর্ম থেকে এসে তোমরা একটা হিন্দু বাড়িতে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে বা সেখানে করবে, মানে সেরকম সমস্যাটা কি তোমাদের পরিবার থেকে কখনো বলা হয়েছে? বা স্যারকে তোমরা চেনো কিন্তু স্যারের পারিপার্শ্বিক যে লোকজন বা সবাইকে তো তোমরা জানো না, একটা হিন্দু ফ্যামিলিতে এসে একটা অন্য দেশে একটা অন্য জায়গায় গিয়ে তোমরা এরকম থেকে করা, সেখান থেকে তোমাদের যদি কিছু বলো তাহলে খুব ভালো হবে। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আমাকে বাহিরে কোথাও স্টে করার জন্য মানে হয় না যে বাবা মায়ের একটা ভয় থাকে, দেয় না কখনো। কিন্তু সেটা যদি হয় নাচের ক্ষেত্রে, আমার বাবা মা এক সেকেন্ডের জন্য টেনশন করে না যে আমার মেয়ে কোথায় আছে, কারণ জানে যে আমার মেয়েটা সেফ জায়গায় আছে। আর আমার বাবা সবসময় সমস্যার কথা বলে, সবসময় বলে দাদা কেমন আছে, কেমন করছো। মানে আমার বাবা মার লুকনা খালাকে নিয়ে যখন মানে এরকম কোনো কথা হয়েছে যে হ্যাঁ পুরো একটা দিন যাবে ওনার সাথে বা নাচের জন্য পুরো দিন বাইরে থাকবে, কখনো টেনশন করে না। এইবারও বাবা যখন শুনতে পেরেছে যে সমস্যার কাছে যাচ্ছে, বাবা বলে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই। কারণ আমার ফ্যামিলি
ফুললি ট্রাস্ট করে যে না আমার মেয়ে এইখানে সেফ। সো না সেটা খালার সাথে তুমি এতদিন ধরে অ্যাসোসিয়েট, তুমি যখন ছোট্ট ছিলে তখন খালার বাড়িতে ওখানে থেকে যাওয়া শুরু করেছো এবং এইটুকুনি ওনারা জানে যে খালা যেখানে পাঠাচ্ছে সেটা একটা হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমার main বাবা point. জানে যে খালার কাছে মানে সব নাচে যেখানেই হোক না কেন খালার কাছে গেলে আমি ফুললি সেফ। এই যে ছোট থেকে যে আমি খালার কাছে থেকে মানুষ হয়েছে, এত বড় হয়েছি, আমার বাবা আজ পর্যন্ত টেনশন করে না যে আমার মেয়ে কোথায় আছে, কি করছে, ঠিক আছে কিনা, কারণ আমার বাবা জানে যে আমি দুর্গা খালার কাছে আছি। কেমন লাগলো আমাদের আঙ্গা মান্ত্রাকে, আমাদের দাদাকে তো ভালো লাগবে, আমাদেরকে কেমন লাগবে? কলকাতায় খালি একটা জিনিসই ভালো লাগে যে প্রচুর গরম। এত গরম মানে বাংলাদেশে ঢাকায়ও অনেক গরম, বাট এখানে গরম তো ওরা বসে বসে ঘামিয়ে যায়, এরকম নাচতে হবে না, বসে বসে ঘামিয়ে যাবো। এই ছাড়া কলকাতাতে নিয়ে আমার আর কোনো না, আমাদের কেমন লাগবে? কলকাতার ভাইবটা পুরো ডিফারেন্ট, লাইক অনেক আর্টিস্টিক। হ্যাঁ। আর তোমাদের কথা যদি বলি, পুরো একটা আলাদা ফ্যামিলি হয়ে গেছে কলকাতার মধ্যে, টু বি ভেরি অনেস্ট, লাইক পুরো একটা আলাদা ফ্যামিলি এখানে। মানে আমি এসে এত সুন্দর করে সুইটি দিদি হ্যাঁ বলো দিদি, সাধারণ দাদা এটা করে দাও না, দাদা এটা খাবো, দাদা নিয়ে আসো না। তুমি কি মেসেজ পেয়ে যাও আমাদেরকে আপনাদের? এই শান্তনু একটা কথা বলবো, ও একটা কথা বলতে চাচ্ছিল। আমি ক্লাস 11-এ পড়ি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমার বাসায় এতগুলা কোচিং, আমি বই খাতা নিয়ে আসছি, আমি সুটকেস ভরা বই খাতা আছে, তেমন একটা পড়তে পারিনি, অ্যাকচুয়ালি পড়তেই পারিনি, বাট ইটস ব্যালেন্স করা ইটস হার্ড অনেস্টলি, বিকজ অনেক অনেক কোচিং সব মিস গিয়েছে, বাট অ্যাকচুয়ালি এটার প্রতি না একটা অনেক বেশি একটা ইচ্ছা, একটা শ্রদ্ধা, একটা টান আছে যে এটার জন্য ওইটা মানে আমি আই ক্যান মানে পুট ইট অ্যাসাইড এটার জন্য। এখনো লাইক সব জায়গায়, এটা খালি বাংলাদেশের কথা বলতে, ইন্ডিয়াতেও তুমি যদি মনে করো, আই থিঙ্ক এটা স্যারও ফেস করেছে, শান্তনুদাও ফেস করেছে, যে মানে তোমার নর্মাল লাইন ছেড়ে দিয়ে যে নাচের লাইনে ঢুকা অ্যাজ আ ক্যারিয়ার বা প্রফেশনালি এটাকে নেওয়া ইটস ভেরি হার্ড। আমি স্টিল কনফিউজ। আমার মা বাবার ফুল সাপোর্ট আছে, তুমি যদি চাও ওটা করতে আমি দিব, কিন্তু আমি নিজেই কনফিউজ, বিকজ আমি কি অ্যাকচুয়ালি ওই লেভেল পর্যন্ত যেতে পারবো, কারণ ইটস হার্ড। এখানে তুমি নর্মাল লাইনে গেলে তুমি নর্মালি একটা কোনো একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবা, এটা রিটেন, বাট এই লাইনে তুমি যদি ঢুকো তুমি ওই পয়েন্টে পৌঁছাতে পারবা, এটা একটা কোয়েশ্চেন থাকে সবার মনে। তাহলে একটা বড় পয়েন্ট। বাট এটা একটা যদি আমার পার্সপেক্টিভে ইন্টারাক্ট করছি, আমার কি মনে হয় জানো, এই যে বললো না যে একটা প্রফেশন তুমি চুজ করবে, সেটা কতদূর পার্সিউ করবে, কতটুকু টার্গেট অ্যাচিভ করবে, আমার ক্ষেত্রে যেটা আমি ফলো করি, তুমি তোমার একটা দিন ঠিক পারফেক্ট পারফর্ম করে দাও, একটা দিনই ঠিক রাখো, আর রাখার দরকার নেই, বাকি কাল কি হবে দেখা যাবে। যেমন সকাল হবে সেদিনটা আবার তুমি করো। এখন তো ওভাবেই চলছে, ওটাই করো, আর কিছু করতে লাগে না, আর কিছু করতে লাগে যে না। আজকে সকাল তুমি প্রি-ডিফাইন কিছু পাবে না, প্রি-ডিফাইন কিছু পাবে না। অরিজিৎ সিংকে যদি ওর গুরুজি যদি তুলে নিয়ে এসে ওকে না বলতো যে বাবা তুই ছাড়, ওরা ছিল ভালো এডুকেশন, একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, তুই কি করবি, ছেড়ে দে গানটা শেখ, বাট ও সেটাই করলো। দেখো আজকে ওই কোনখানে রয়েছে। ও যদি তখন এই জিনিসটা ভাবতো, তাহলে আজকে হয়তো আমরা দেখতে পেতাম না। তোমরাও করো, হয়তো তোমাকে এখন এখানে দেখছি আমরা সবাই, হয়তো আমরা বিঘার কোনো পিকচার আমরা দেখবো, তখন আমরা খুব কারণ অনেক হয়তো বড় স্টেজে দেখবো, অনেক বেটার জায়গায় দেখবো, তখন আমরা হয়তো বলবে, সম্রাট হয়তো বলবে যে ওরা একসময় এখানে এসে পারফর্ম করে গেছে, দেখো আজকে ওরা এখানে গিয়ে পারফর্ম করছে, এত বড় একটা এক্সপোজার পেয়েছে ওরা। স্যার লেগে থাকো। 23 সাল থেকে আসছেন না স্যার আপনি? 23 probably 23 স্যার যখন ফার্স্ট বা সেকেন্ড টাইম এসেছে, তখন আমার এক্সামের মধ্যে মানে এক্সাম চলছে, এখন স্যার আসবে, স্যারের ওয়ার্কশপ মিস করবো, এটা তো আমার ভালো লাগছে না। স্যার এতদিন থেকে আমি কেন মিস করবো, আর আমার লাভটাই কেন খারাপ, আমারই কেন এক্সাম। স্টিল আমি ট্রাই করেছি, আমি সবাই মনে হয় স্যারও অনেক সময় স্যার একদম 8টায় শুরু করে সবার ক্লাস নেওয়া। আমি যেদিন আমার শনি শুক্রবার আমার ছুটি, আমি 8টায় চলে আসলাম, 8টা থেকে 11টা করে বাসায় চলে যেতাম। আবার যেদিন আমার পরীক্ষা, সকালবেলা পরীক্ষা, বিকালবেলা টিউশন সব আছে,
সেদিন আমি রাত 9টায় আসতাম, স্যার 10:30 পর্যন্ত আমাকে পড়াতো। আমিও ব্যালেন্স করেছি, স্যারও আমাকে সময়টা দিয়েছে। তারপরে স্যারের তো রেস্টও দরকার আছে, স্যার রেস্ট না নিয়ে আমাকে সময়টা দিয়েছে। স্যার আমার ক্ষেত্রে যদি বলি, আমার লাস্টবার যখন স্যার গিয়েছে তখন আমার এইচএসসি চলছে। আমার কান্না পাচ্ছিল যে কেন আমি প্রত্যেকবার স্যারের ওয়ার্কশপ করি, কেন এইভাবে আমাকে ফিস দিতে হচ্ছে। স্যার আমাকে কল করে বলছে একদিন রিহার্সাল করে সোনা করে যাও। আমার আত্মা ফেটে যাচ্ছিল স্যারকে না বলতে, আমি নাচতে চাই। স্যার আমি পারছি না, আমার নেক্সট দিনই হচ্ছে সেকেন্ড পেপার এক্সাম ছিল। আমি ফোন দেখার পর কাঁদছিলাম যে কেন হয়েছে, আমি কেন করতে পারছি না। আর আমি এখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, আমার আরো আগে এক্সাম দেওয়ার কথা, কারণ আমি জানি যে এক্সাম দিলে আমাদের ঢুকে যেতে হবে। আমি এখন ওর জন্য এক্সাম দিইনি। কেন দিইনি? কারণ ইন্ডিয়াতে আসার কথা ছিল স্যারের কাছে ট্রেনিং এর জন্য। এই নাচটার জন্য আমি আপাতত পড়াশোনাটাকে সাইডে রেখেছি। না এটা শেষ করিনি, তারপর পড়াশোনাটা আবার যাচ্ছি, এটা শেষ করিনি আগে। মা বাবার তো একটা এক্সপেকটেশনস থাকে, মা বাবার একটা এক্সপেকটেশনস থাকবে যে পড়াশোনাটাও ভালো করতে হবে, হ্যাঁ, তোমাকে 90 আপ পেতে হবে, এরকম একটা থাকে যে আমি জানি, আই ক্যান ফিল ইউ। হ্যাঁ, এখন ওটাও আপাতত ওইটাও ব্যালেন্স করার চেষ্টা করছি, বাট অ্যাকচুয়ালি আমার মা আমার বাবা দুজনেই জানে যে কতটা এটার প্রতি আমার ভালোবাসা আছে, এজন্যই দিচ্ছি, ভালো তো দিত না, তাই না? হয়ে যাবে। একটু স্ট্রাগল করা লাগে, মানে পড়াশোনা, নাচ, একটু কম ঘুমিয়ে এটা ওটা তোমাকে করতেই হবে। একটু কম, মানে 8 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমাও, কিছু করার নেই। ঠিক আছে, আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। তোমরা সবাই এবারে করো। ক্যামেরা